এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আমাদের সবচাইতে বড় আউটপুটের জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতেও রান করেছেন, পরিসংখ্যানটা আপনারা জানেন। বল হাতেও তিনি যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী। এবং ওয়ানডে ফরম্যাটে বিশেষ করে আমরা যে অলরাউন্ডারের অভাবে ভুগছি এবং ওয়ানডে ক্রিকেটে আমাদের ষষ্ঠ বোলিং অপশনের একটা সীমাবদ্ধতার জায়গা, আমরা প্রায় বলি একটা কথা যে ওয়ানডে ক্রিকেটে আমরা আসলে 4.5 জন বোলার নিয়ে খেলি। কম্বিনেশনটা আমাদের এরকম সেট আপ হয়ে যায় বিকজ অফ সাকিব আল হাসান না থাকাতে এখন প্রবলেমটা যেখানে হয়েছে, এবং সেই সাথে মেহেদী হাসান মিরাজের কাছ থেকে বোলিংয়ে এক্সপেক্টেড সার্ভিসটা না পাওয়ার ক্ষেত্রে ওয়ানডে ক্রিকেটে যেরকমটা হচ্ছে যে আমরা আসলে 4.5 জন বোলার নিয়ে ওয়ানডে ক্রিকেটটা খেলছি, বা আমরা 45 ওভারের প্রিপারেশন নিয়ে বোলিং ইউনিট হিসেবে ওয়ানডে ক্রিকেটটা খেলছে, যেখানে ওয়ানডেতে আমাদের আসলে 60 জন বোলারের মানে 60 ওভারের প্রিপারেশন নিয়ে খেলা উচিত। এই জায়গাটাতে মোসাদ্দেক সৈকত একটা হ্যান্ডি অপশন হতে পারেন। দেখেন প্রত্যাবর্তন করেছেন ওয়ানডে ক্রিকেটে, তিনি সবসময়ই ভালো খেলেন আমাদের ডোমেস্টিক সার্কিটে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মোসাদ্দেকের এই পারফরমেন্সের উপর বেস করে ন্যাশনাল টিমের, আমি বলছি না যে ডিরেক্ট ন্যাশনাল টিমে আপনি ঢুকিয়ে দেন, ন্যাশনাল টিমের ওয়ানডে যে পাইপলাইন, সেই ওয়ানডে পাইপলাইনে মোসাদ্দেক হোসেন সৈকত ঢোকাটা ডিজার্ভ করেন এবং সেটা ঢোকাটা উচিত বলে আমার কাছে মনে হয়, বা নেক্সট পরিকল্পনার জায়গাগুলোতে মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা উচিত বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে আপনি যদি একটু আমরা ভাগ করতে চাই তাহলে ইনিংসের মিড ফেজ 20 থেকে 40 নম্বর ওভারের এই সময়টাতে 20 থেকে 40 নম্বর ওভারের এই সময়টাতে মোসাদ্দেক হোসেন সৈকত তার এন্টায়ার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যতগুলো উইকেট পেয়েছেন তার 50% উইকেট তিনি পেয়েছেন 20 থেকে 40 নম্বর ওভারের সময়, বা তার চাইতেও বেশি সংখ্যক উইকেট তিনি পেয়েছেন। তো এটা খুব ইম্পর্টেন্ট যে মাঝের ওভারগুলোতে উইকেট পারচেস করা। মোসাদ্দেক সৈকতের বোলিংয়ের ওই ড্রিফটের জায়গাটা টেনে জোরের উপর বোলিং করতে পারেন, উইকেট পারচেস করার ক্যাপাবিলিটির জায়গাটা সব কিছুই আছে। আপনাদের মনে আছে কিনা জানি না, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল নিউজিল্যান্ডের সঙ্গে, আমরা অবশ্যই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওই ইনিংসের কারণে মোসাদ্দেক সৈকত যে মাঝখানে বোলিং করতে এসে একটা ধস নামিয়েছিলেন নিউজিল্যান্ডের, সেই তত্ত্বটা বা সেই পরিসংখ্যানটা আমরা ভুলে যাই। সো আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক ইটস হাই টাইম টু পিক হিম ইন দ্য ওডিআই পাইপলাইন। সেই সঙ্গে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ নাঈম শেখ। হ্যাঁ, তাকে নিয়ে অনেকের অনেক কথা আছে যে মোহাম্মদ নাঈম শেখ তিনি যখন সুযোগ পেয়েছিলেন ন্যাশনাল টিমে তিনি এরকম পারফর্ম করতে পারেননি, কিন্তু গেল 1 বছরে নাঈম শেখের যে ব্যাটিং টেকনিকের পরিবর্তনের জায়গাটা সেটা অনেক বেশি মাত্রায় দৃশ্যমান। এখনকার নাঈম শেখ এবং 2 বছর আগের নাঈম শেখের মধ্যে কিন্তু পার্থক্যের জায়গা আছে। গার্ড পজিশনটা পরিবর্তন করেছেন, এখন তিনি মিডল অফ ওই করিডোরটা গার্ড নিয়ে দাঁড়ান, এখন তিনি আগের মতো লেগ স্ট্যাম্প গার্ড নিয়ে দাঁড়ান না। অফ স্ট্যাম্পের বাইরের বল রিচ করতে তার প্রবলেম হতো, এখন সেই প্রবলেমটা হয় না। দেখেন একটা প্লেয়ার যখন আপনি দেখেন বিপিএলের সর্বোচ্চ স্কোরার, এনসিএল টি20তে সর্বোচ্চ স্কোরার, এর আগের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বোচ্চ স্কোরার, এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও আপনি যদি সুপার লিগের আগ পর্যন্ত চিন্তা করেন তিনি রেসে ছিলেন। সো একটা ব্যাটসম্যান কিন্তু এমনি এতগুলো টুর্নামেন্টে টপ স্কোরারদের মধ্যে থাকে না, নিশ্চয়ই তার দৃশ্যমান পরিবর্তন হয়েছে দেখেই তিনি সেই এতগুলো টুর্নামেন্টে, মাল্টিপল নাম্বার অফ টুর্নামেন্টসে তিনি একসঙ্গে একদম লিড করছেন বা রান তোলার ক্ষেত্রে সক্ষম হচ্ছেন। সেই সঙ্গে আরও একজন প্লেয়ারের কথা বলবো আমি, সেটা শামীম হোসেন পাটোয়ারি। ডেফিনেটলি এই প্রিমিয়ার লিগ আপনি যদি শেষের দিকে লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংয়ের পার্সপেক্টিভে চিন্তা করেন, শামীম পাটোয়ারি ইজ আ ভেরি হ্যান্ডি অপশন, এবং এই ধরনের অ্যাটাকিং প্লেয়ারদেরকে ওই সার্কিটটাতে, ওয়ানডে সার্কিটটাতে নেওয়ার আমি প্রয়োজনীয়তা অনুভব করি। ব্যাটিংয়ে বেশ কিছু টেকনিক্যাল পরিবর্তন এনেছেন। হান্নান সরকার আমাদের সঙ্গে কমেন্ট্রি করছিলেন, তিনি বলছিলেন যে তার ফিটনেস নিয়ে তিনি অনেক কাজ করেছেন। ব্যাটিংয়ে টেকনিক্যাল পরিবর্তনের জায়গায় আগে তিনি ব্যাটের ফেসটাকে রাখতেন আসলে ফার্স্ট স্লিপ বরাবর, এখন রাখেন উইকেট কিপার বরাবর। আগে অনেকটা স্কোয়াড ড্রাইভ নির্ভর ব্যাটিং করতেন, এখন আপনি দেখবেন যে পারফেক্ট কাভার ড্রাইভ করছেন, পারফেক্ট অফ ড্রাইভ করছেন। এগুলো শামীম পাটোয়ারির ব্যাটিং আগে মিসিং ছিল, এই জায়গাগুলো নিয়ে কাজ করেছেন, এবং আমার কাছে মনে হয় যে এরকম যে সুন্দর ন্যাচারাল ব্যাট সুইং, আগে শুধুমাত্র আমরা দেখতাম যে ফাইন লেগ, থার্ড ম্যান এসব নির্ভর ক্রিকেটটা তিনি খেলতেন। এখন যেটা দেখা যায় যে হ্যাঁ, কাভার, মিড অন, মিড অফ, এই ধরনের জোনগুলো তিনি ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। সো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক হি ইজ গোয়িং টু বি আ ভেরি হ্যান্ডি অপশন। আরেকজন প্লেয়ারের কথা বলবো, নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে গেছেন, সোহান প্রত্যেকটা বছরই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো খেলেন, কিন্তু কেন জানি না নুরুল হাসান সোহান ওই ভাগ্যের নির্মম পরিহাস থাকে, তার ক্ষেত্রেই একটা ব্যাপার থাকে। আপনি যদি দেখেন যে তার ওয়ানডে অ্যাভারেজ কিন্তু খারাপ না, ওয়ানডে অ্যাভারেজ 70+ বা 80-র মতো, এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না, আমার স্ট্যাটিস্টিকটা মুখস্থ নাই, কিন্তু এমন না যে খুব খারাপ টিমের সাথে তিনি এই অ্যাভারেজ সমৃদ্ধ করেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলেছেন, যেখানে তার ব্যাটিং স্ট্রাইক রেট অনেক বেশি ছিল, তার ব্যাটিং অ্যাভারেজ অনেক বেশি ছিল, নট আউট ছিলেন। সো সোহান কখনোই পর্যাপ্ত সুযোগটা পান নাই, যে পরিমাণ পারফরমেন্স তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে করেছেন বা করেন এখন পর্যন্ত। লাস্ট 3-4-5 বছর যদি আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্কোর কার্ড লক্ষ্য করে দেখেন, মিডল অর্ডারে সোহান হ্যাজ বিন
ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার্স ইন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সো এই প্লেয়ারটাকে সুযোগ না দেওয়াটা, পাইপলাইনে না রাখাটা, এটা মনে হয় যে এক ধরনের ইনজাস্টিসই বটে। সো আমার কাছে মনে হয়েছে এই 4 জন প্লেয়ার, মোসাদ্দেক সৈকত, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান এবং সেই সঙ্গে শামীম পাটোয়ারি, দে শুড বি ইন দ্য পাইপলাইন অফ ওডিআই সার্কিট। এনামুল হক বিজয় সুযোগ পেয়েছেন, একটু শেকই ছিলেন ইনিশিয়ালি, কিন্তু শেষ পর্যন্ত 39 রান করেছেন। বোঝা গেছে যে শর্ট বলের জন্য অনেক বেশি মাত্রায় প্রিপেয়ার ছিলেন, যে জিম্বাবুয়ের বোলাররা শর্ট অফ লেন্থের বল বা বাউন্স বল করবে। অনেকটা প্রি মেডিটেটেড ব্যাকফুট ওরিয়েন্টেড ক্রিকেট খেলার চেষ্টা করেছেন, যে কারণে ফ্রন্ট ফুটের বলে তাকে একটু শেকই লেগেছিল। বাট আমার কথা হচ্ছে যে এনামুল হক বিজয়কে পর্যাপ্ত সুযোগটা দেয়া দরকার। এই যে 39 রানের ইনিংসটা তিনি খেললেন, এরপরে আবার তাকে আপনি টেস্ট সার্কিট থেকে আউট করে দিয়েন না। আমাদের দেশে যে প্রবলেমের জায়গাটা হয় যে কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে কেন যেন ব্যাপারটা এরকম ঘটে যে খুব বেশি ভালো না করলে সেই প্লেয়ারদেরকে ক্যারি করতে চায় না টিম ম্যানেজমেন্ট, বা সিলেক্টরদের ক্ষেত্রেও দেখা যায় সেই প্লেয়ারকে ক্যারি করতে চায় না। আমার কাছে মনে হয় যে অন্তত আমরা যদি চিন্তা করি যে এনামুল হক বিজয়ের ক্ষেত্রে এর আগেও সেভারাল টাইমস এমনটা হয়েছে, বাট এইবার অন্তত তেমনটা হবে না। তাকে সুযোগ দিয়েছেন, একটা ম্যাচ 39 রান করেছে, তার আরও সুযোগ পাওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আসলে আপনি যখন মেকশিফট ওপেনারদেরকে দিয়ে ওপেন করাবেন, তখন একদিন দুই দিন হয়তো বা সেটা তিনি সাকসেসফুল হতে পারেন, কিন্তু একটা সময় গিয়ে ইন দ্য লং রান এই ব্যাপারগুলো, তার টেকনিক্যাল প্রবলেমের জায়গাগুলো কিন্তু বেরিয়ে আসবে নতুন বলের ক্ষেত্রে। সো যখন আপনি মেকশিফট ওপেনার, আমি যদি মাহমুদুল হাসান জয়ের কথা চিন্তা করি, হি ইজ বিন দ্য মেকশিফট ওপেনার, কারণ ডোমেস্টিক ক্রিকেট বলে, আন্ডার-19 লেভেলে বলি, হি ইউজ টু বি দ্য সলিড মিডল অর্ডার ব্যাটার। তো ওই জায়গাটা যখন তাকে নিয়ে চিন্তা করা হয়েছে, হ্যাঁ ইনিশিয়ালি রান পেয়েছেন, তার পরবর্তী সময় কিন্তু দেখা গেছে যে ওইভাবে আস্থার প্রতিদান দিতে পারেন। 33 ইনিংস পর বাংলাদেশের কোনো ব্যাটিং ইনিংসে 100 রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে, কারণ অনেকদিন পর জেনুইন ওপেনারদেরকে দিয়ে আসলে ওপেনিং করানো হয়েছে। বিজয় ছিলেন দেখে সাদমান ওই জায়গাটায় ভরসা পেয়েছেন, কারণ দে বোথ আর ওপেনার্স। সো নতুন বলটা হ্যান্ডেল করার যে টেকনিক্যাল জায়গাটা, সেটা তাদের মধ্যে আছে, এবং আমার কাছে মনে হয় যে সেই বিষয়টাই আসলে করা উচিত। টেস্ট ক্রিকেটে মেকশিফট ওপেনার না, টেস্ট ক্রিকেটে জেনুইন ওপেনারদেরকে দিয়ে ওপেনিং করানো উচিত। বিজয়কে সুযোগ দেওয়া হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয় আরও 2 জন ওপেনারকে রেডি করা উচিত টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য। একজন হচ্ছেন তানজিদ হাসান তামিম, আরেকজন মোহাম্মদ নাঈম শেখ, কারণ প্রত্যেকেই শর্টস খেলতে পারেন। এবং মডার্ন ডে ক্রিকেট আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের ডিফেন্সিভ টেকনিক কখনোই ভালো ছিল না, ডিফেন্সিভ টেকনিক কখনোই ভালো থাকে না। বাংলাদেশের হয়ে যারাই যখন রান করেছেন, তারা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলেই টেস্ট ম্যাচ ক্রিকেটে রান করেছেন, শর্টস খেলেই রান করেছেন, বাউন্ডারিতে রান ডিল করেছেন। এর আগে আমরা 2007 সালে যদি দেখি যে তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকীকে জেমি সিডান্স টেস্ট খেলে দিয়েছিলেন, তারা কিন্তু প্রথম ম্যাচে 150-এর উপর ওপেনিং পার্টনারশিপ করেছিলেন। এখন এটার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা প্রত্যেকে শর্টস খেলে রান করতেন। মুমিনুল হক সৌরভ তার ক্যারিয়ারের শুরুর দিকে শর্টস খেলেই রান করতেন। আপনি যদি তার 181 রানের ইনিংসটা দেখেন, দেখবেন 28টা বা 27টা তিনি 4ই মেরেছিলেন। সো আমার কাছে মনে হয় যে এই যে সমস্ত ব্যাটসম্যানরা শুরুর দিকে শর্টস খেলতে পারেন, কাউন্টার অ্যাটাক করতে পারেন, কারণ এমনিতেই সার্ভাইভাল টেকনিক আমাদের খুবই পোর। তো ওই যে টিকতে গিয়ে রানও করতে পারলাম না, কিন্তু উইকেট দিয়ে আসলাম, এর চাইতে যতক্ষণ টিকছেন আপনি রান করে আসেন, এটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। সো আমার কাছে মনে হয় যে এনামুল হক বিজয় তো আছেন এই সার্কিটে, সেই সঙ্গে মোহাম্মদ নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিম, এই দুজন ব্যাটারকে ওপেনিংয়ের জন্য রেডি করা উচিত ফর টেস্ট ম্যাচ ক্রিকেট।